আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মুস্তাজাফিন। আজ তোমাদের সামনে এসেছি তোমাদের অ্যাডমিশন যাত্রাকে কিভাবে একটু সহজ করা যায়, কিভাবে একটু প্রপার ওয়েতে করা যায় সেটা নিয়ে আমার এক্সপেরিয়েন্স অনুযায়ী কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব। তবে চলো আমরা শুরু করি। আমি কিছু জিনিস দেখলাম যে তোমরা অনেকে ফ্রাস্ট্রেটেড, কারণ কেবলমাত্র তোমরা মেডিকেল অ্যাডমিশন টেস্ট এর জন্য প্রিপারেশন শুরু করেছো। এক একজন এক এক কোচিং এ ভর্তি হয়েছো, সেখানে ক্লাস হচ্ছে, পরীক্ষা দিচ্ছ, কিন্তু মার্কসটা মন মতো হচ্ছে না, পজিশনটা অনেক পিছিয়ে যাচ্ছে। এটা নিয়ে তোমাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছে। এর প্রধান কারণ থাকে, ধরো তুমি অনেক পড়ছো কিন্তু তুমি প্রপার ওয়েতে আগাচ্ছ না। এই প্রপার ওয়েতে না আগানোর কারণে অনেক সময় অনেক সমস্যা সম্মুখীন হই আমরা। আমি কিভাবে এই প্রপার ওয়েতে বা আমি কিভাবে এই সমস্যাগুলো সমাধান করেছি সেটা নিয়েই আজকে আমি তোমাদের সামনে কথা বলবো। তাহলে চলো আমি শুরু করি। এখানে দেখো, আমি একটা ফ্লো চার্ট করেছি, তবে আমি সেটা তোমাদের এক্সপ্লেইন করব। আমরা যখন যে কোনো একটা চ্যাপ্টার পড়ব তখন আমরা কিভাবে আগাবো, আমাদের দেখা যায় যে আজকে ধরো এই চ্যাপ্টারটার উপরে ক্লাস, কালকে হচ্ছে গিয়ে ওই চ্যাপ্টারটার উপরে পরীক্ষা থাকে সাধারণত। এখন এক্ষেত্রে আমি যেটা বলি, তুমি যতদিন অনলাইনে আছো আমি প্রেফার করতাম পরে ক্লাস করা, অর্থাৎ লাইভটা যখন শেষ হয়ে যাবে তারপরে ক্লাস করা। যদি তোমার কাছে রেকর্ডেড ভিডিও থাকে তবে আমার কাছে এটাই বেস্ট অপশন। কেন? কারণ হচ্ছে গিয়ে তোমার একটা লাইভ সাধারণত কতক্ষণের হয়? 2 ঘন্টা ধরলাম আমরা, ঠিক আছে? এখন এর মধ্যে কিছু টাইম লস থাকে, এটা হচ্ছে কি একটাই। আর ধরো তোমার যে তুমি একটা জিনিস বুঝেছো কিন্তু আরেকজন ওই জিনিসটা বুঝে নেয়, তখন দেখা যায় কি যে টিচার থাকে সে ওটাকে আবার রিপিট করে, যেটা কিন্তু তোমার দরকার নেই। এজন্য দেখা যায় এভাবে মিনিমাম 20 মিনিট দরকার পড়ে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে টানা 2 ঘন্টা মনোযোগ রাখাটা একটু টাফ। এজন্য আমি প্রেফার করতাম পরে করার জন্য। কেন? কারণ হচ্ছে গিয়ে পরে তুমি এই 2 ঘন্টাকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়ে ক্লাসটা করতে পারছো। ধরো তুমি 4টা ভাগে ভাগ করে নিয়েছো, তুমি ইজিলি ক্লাসটা কমপ্লিট করতে পারবে। কিভাবে পারবে সেটা নিয়ে আমি বলি। এক্ষেত্রে আমি যেটা করতাম তা হচ্ছে গিয়ে ক্লাসটা যখন শেষ হতো এরপর সাধারণত আমাদের দাগানো বইয়ের পিডিএফটা দিয়ে দেওয়া হতো। আমি কি করতাম, প্রথমে একদম তাদের যে দাগানো বইটা দেওয়া ছিল এই বইটা বুকমার্কিংটা আমি ফলো করে নিজে বই দাগিয়ে ফেলতাম। ঠিক আছে, বই দাগানো কমপ্লিট আমার। এখন আমি কি করব, যে ক্লাসটা হয়েছে ওই ক্লাসটা আমি শুরু করব। ক্লাসটা আমি শুরু করে ট্রাই করব। ধরো তোমার আজকে যে ক্লাসটা করানো হয়েছে সেটা হচ্ছে কি রক্ত চ্যাপ্টারের উপরে। এখন রক্ত চ্যাপ্টারের আমি কি করতাম, ধরো রক্তে প্রথম থেকে একদম অনুচক্রিকা পর্যন্ত, ঠিক আছে, এই যে পোর্শনটা অর্থাৎ হার্ট শুরুর আগ পর্যন্ত এইটুকুকে আমি ক্লাস করে ফেলবো। ধরো এই ক্লাসটা আমার 30 মিনিট, ধরো এইটুকু আমি ক্লাসটা করে ফেললাম। এখন ক্লাসের মাঝখানেও দেখা যায় যে ভাইয়ারা বই দাগিয়ে দেয়, কিছু কিছু জিনিস বই দাগিয়ে দেয়, কিছু কিছু নিমোনিক্স বলে, সেই জিনিসগুলোকে আমি বইয়ে নোট করে ফেলতাম, বইয়েই নোট করতাম। ঠিক আছে, নিমোনিক্সটা অনেক ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখবা। নিমোনিক্স। এখন ধরো এই 30 মিনিট আমি ক্লাসটা করলাম, ক্লাস করার পর আমি এটুকু স্টপ করে রাখবো, অর্থাৎ পজ করে রাখবো। পজ করে এই 30 মিনিট আমি তারা যেটুকু পড়ালো, আমি যেহেতু আমার দাগানো বইটা কমপ্লিট, এখন আমি এই 30 মিনিট এই টপিকটুকু বা 30 মিনিট লাগুক বা যতক্ষণ লাগুক আমি এই টপিকটুকু কমপ্লিট করব। ঠিক আছে, এই টপিকটুকু আমার কমপ্লিট করার সময় আমি কিভাবে আগাবো, ধরো তোমার ওখানে আছে যে রক্তের পিএইচ 7.35 থেকে 7.45, এই ভ্যালুটা তোমার মনে থাকছে না। যে ভ্যালুগুলো দেখা যাবে যে আমি মনে রাখতে পারছি না, বা ধরো এটা কত প্রকার
এই ধরনের যে বিষয়গুলা, বা ধরো কোন একটা নিউমোনিক্স, যেমন আমাদের নিউমোনিক্স আছে কি যে রক্তে প্লাজমা প্রোটিন, সেটা নিউমোনিক্স আছে যে ফাইয়া প্রথম গুলশানের। এই যে নিউমোনিক্স গুলো অনেক কাজে লাগে, ঠিক আছে। আমি এই নিউমোনিক্সটা লিখে ফেললাম, যেটা আমার মনে থাকছে না বা আমি প্রথমবার দেখছি। এরপর কি আমি লিখে ফেললাম যে কোনটা দিয়ে কি বোঝাচ্ছে, ঠিক আছে। এভাবে আমি কি ট্রাই করব যে 30 মিনিট আমি যতটুকু ক্লাস করেছি ততটুকু কভার করার জন্য। ধরো যে তাহলে আমি কি করলাম, এই যে লিখলাম এটা কিন্তু আসলে নোট না, এটা হচ্ছে গিয়ে তুমি অঙ্কে করার সময় যেমন রাফ করতে না বা এমসিকিউ করার সময় রাফ করতে না, সেই স্টাইলটাই আমরা ফলো করব। ধরো জাস্ট আমরা এই সংখ্যাটা লিখে রাখবো, আমাদের এতে কি হবে, আমাদের ফটোগ্রাফিক মেমোরিতে এই মানটা সেট হয়ে যাবে, বা আমরা পরবর্তীতে দেখলে আমাদের মনে হবে। ঠিক আছে, তাহলে আমি এইটুকু টপিক কমপ্লিট করলাম। এরপরে ধরো আমি হার্টের যে টপিকটুকু আছে ওটুকু কমপ্লিট করব, ঠিক একইভাবে ক্লাস করব। ক্লাস করার পরে ঠিক একইভাবে আমি অ্যাপ্রোচটা করব। আর দাগানো বই, এটা আমি প্রেফার করি যে তারা যেটা দাগিয়ে দেয় সেটা তুমি ধরো লাল কালি দিয়ে দাগিয়ে ফেলো। আর এখন যে তুমি পড়ছো, আমি বলি যে ফার্স্ট টাইম যখন তুমি পড়ছো তখন কোনো দাগাদাগি করো না, মানে ফার্স্ট টাইমটা তুমি জাস্ট পড়ে যাও, কোনো দাগাদাগির দরকার নেই। তাহলে কি হলো, এইভাবে ধরো তুমি 3 বা 4 ভাগে তুমি ফুল চ্যাপ্টারটা ক্লাস কমপ্লিট করলে, প্লাস পড়াও কমপ্লিট করলে। তোমাকে টানা করতে হবে এমন না, তোমার যদি সমস্যা হয় তুমি মাঝখানে ব্রেক নাও, নো প্রবলেম, বাট তুমি এইভাবে আগাও, মানে ভাগ ভাগ করে আগাও। এটা আমার ধারণা তোমার জন্য হেল্পফুল হবে। এরপর কি, তাহলে তুমি ওই বইটা আর এখন দাগাদাগি করলে না। এখন তোমার পড়াটা শেষ, তাহলে আমাদের ক্লাস এবং রিডিং এই টপিকটুকু কমপ্লিট। এখন আমাদের যেতে হবে প্র্যাকটিসে। তাহলে প্র্যাকটিসটা আমরা কিভাবে করব? এখন আমি আরেকটা ব্যাপার বলি। ধরো তুমি এরকম 4টা ভাগে যেহেতু বইটা পড়েছো, এখন কি করবে, তোমার যখন চ্যাপ্টারটা কমপ্লিট তখন তুমি একদম ফার্স্ট থেকে শেষ পর্যন্ত একবার জাস্ট উল্টাবে। এই কাজটা করতে ধরো তোমার 10 মিনিট লাগলো বা 15 মিনিট লাগলো, তুমি জাস্ট একবার দেখবে যে এখানে কি কি দাগানো ছিল বা তুমি কি কি পড়লে, এটা জাস্ট একবার দেখবে। এতে কি হবে যে তুমি এই যে এতগুলো ভাগে পড়লা, সবকিছু তোমার ব্রেন রিকানেক্ট করবে। বুঝতে পেরেছো? এখন এরপর কি আমাদের প্র্যাকটিসটা করতে হবে। প্র্যাকটিসে আমরা প্রথমে করব কি, দেখব যে এমবিবিএস এর যে বিগত কোশ্চেন, এমবিবিএস প্লাস এই বিডিএস বা ডেন্টালের যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো কি কি আসছে এটা আমরা ফার্স্ট দেখব। এতে কি হবে যে আমরা চ্যাপ্টার থেকে কোন ধরনের কোশ্চেনগুলো হয় এটা সম্পর্কে একটা আইডিয়া পাবো। এরপর কি করব, আমাদের সব কোচিং এ প্র্যাকটিস বুক দেওয়া হয়, এই প্র্যাকটিস বুকটাকে আমি প্র্যাকটিস করার চেষ্টা করব। ঠিক আছে, প্র্যাকটিস বুকের যত কোশ্চেন আছে আমি ট্রাই করব প্র্যাকটিস করার জন্য। যেন আমি মেডিকোতে ছিলাম, তাদের একটা লেটস প্র্যাকটিস বুক ছিল, সেখানে মোটামুটি ভালো 100-150 এর মতো কোশ্চেন থাকতো। এটা খুবই ভালো একটা আমার কাছে মানে প্রিপারেশনের জন্য খুব ভালো একটা বিষয়। এরপর কি, তুমি প্র্যাকটিস কমপ্লিট করলে, এখন এর পরের দিন ধরো তোমার পরীক্ষা, ঠিক আছে। এখন পরের দিনে তুমি পরীক্ষাটা অ্যাটেন্ড করো। তুমি কত মার্কস পাও এটা ম্যাটার করে না, কখনোই ম্যাটার করে না। তুমি যদি রেগুলার থাকো, তবে ধরো তুমি এখন 60 পাচ্ছ, কিছুদিন পর সেটা 80 হবে, এরপর সেটা 90 হবে। জাস্ট একটা ম্যাটার অফ টাইম। এজন্য তোমাকে কন্টিনিউ করতে হবে, রেগুলারিটি মেইনটেইন করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কি হলো, আমি পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে দেখা গেল কি আমি 60টা হয়েছে আমার। আমাদের মতে কি দেখাচ্ছে জানো, যদি আমরা এক্সপেক্টেড মার্কসের চেয়ে কম পাই তাহলে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, আর যদি এক্সপেক্টেড মার্কস পাই তাহলে আমরা এত খুশি হই যে আর খেয়ালই করি না যে আমরা কি কি ভুল করছি। এটা একটা ভুল বিষয়। তোমাকে কি করতে হবে, ধরো তোমার 60টা হয়েছে, এখন তুমি কি করবা, একদম এই প্রশ্নটা ধরো 100টা প্রশ্ন আছে, তুমি 1 থেকে 100 পর্যন্ত প্রশ্নগুলো আবার পড়ো। পরীক্ষা দেওয়ার পরে 1 থেকে 100 প্রশ্নগুলো আবার পড়ো, জাস্ট দেখো যে এখানে কি কি কোশ্চেন ছিল, তুমি কি কি ভুল করেছো। এটা কেন করবা, এর একটা কারণ হচ্ছে কি, ধরো তুমি ভুলগুলো শুধু দেখলা যে হ্যাঁ আমার
জাস্ট ভুল যে 40টা হয়েছে বা 35টা হয়েছে আমি জাস্ট সেগুলো দেখলাম। কিন্তু আসলে কি হয়, আমরা কি যে বাকি যে 60টা হয়েছে এই সবগুলা কি আমরা 100% শিওর ছিলাম? আসলে দেখা যায় যে আমরা 100% শিওর ছিলাম না। অন্তত এর মধ্যে তুমি 10টা পাবা যেগুলো তুমি 50-50 ছিলা। এই কোশ্চেনটা যখন তুমি পরবর্তীতে ফেস করবা, ধরো কথার কথা তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই কোশ্চেনটা ফেস করছো, তুমি তখন থাকবা কি টেনশনের মধ্যে। তুমি 50-50 যে আরেকটা অপশন ছিল যেটা তোমার ভুল আসলে, সেই অপশনটা তুমি দাগাই দিয়ে চলে আসলা, এটা খারাপ কিছু হবে না? এজন্য তোমাকে 1 থেকে 100 পর্যন্ত কোশ্চেনটা আবার পড়ো তুমি, এটা আমার একটা সাজেশন। এরপর এরপর কি করব, ধরো তোমার এখানে 30টা ভুল হয়েছে, আমি কি বলি যে তুমি তোমার যে মেইন বইটা আছে, যে বইটা তুমি দাগাইছিলা বা মানে তাদের দেওয়া যে দাগানোটা সেটা তুমি ফলো করছো, এখন ওই বইটায় এই 30টা যে কোশ্চেন যেগুলো তুমি পারলে না ওগুলা তুমি খুঁজে খুঁজে লাইন হাইলাইট করার চেষ্টা করো। তাহলে আমরা কি বললাম, হাইলাইট করতে বললাম ওই লাইনগুলো। ধরো যে ভাইয়া আমার এত টাইম নেই, তাহলে আমি কি করব? আমি বলি যে যদি তোমার টাইম না থাকে, এটা হচ্ছে কি বেস্ট অপশন। যদি তোমার টাইম না থাকে তাহলে তুমি একটা পেজ নাও, এই পেজের মধ্যে তুমি 1 থেকে 30 পর্যন্ত কি বলে নাম্বার দিয়ে তুমি লেখো। কিভাবে লিখবা? ধরো তোমার কোশ্চেন ছিল যে রক্তের পিএইচ কত, এইটা তুমি ভুল করছো, তাহলে তুমি লেখো যে রক্তের পিএইচ, এক নাম্বার দাও, রক্তের পিএইচ 7.35 থেকে 7.45। আই হোপ তুমি বুঝতে পারছো, এইভাবে তুমি 30টাই লেখো। এরপর এরপর কি বলবো, এখন তোমার আজকের মতো কাজ শেষ। এরপর যখন তুমি রিভিউ এক্সাম দিবা বা উইকলি এক্সাম দিবা, তখন তুমি কি করবা, তখন তুমি এই চ্যাপ্টারটা আবার খুলবা। এবার যেহেতু তোমার এই হয় দাগানো আছে বা তোমার কাছে কি তুমি ভুল করছিলে লেখা আছে, এখন তুমি যখন বইটা আবার রিডিং দাও, এখন কি বললাম, বইটা তুমি আবার রিডিং দাও, জাস্ট রিডিং দিবা। এখন যখন রিডিং দিবা দেখবা যে তুমি পরীক্ষার মধ্যে যে কোশ্চেনগুলো ফেস করছো বা এক এক প্র্যাকটিস করছো সেই কোশ্চেনগুলো তুমি বুঝতে পারতেছো, মানে চিনতে পারতেছো, প্লাস তুমি বুঝতে পারতেছো যে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন লাইনগুলো বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। এখন তুমি নীল কালি দিয়ে তোমার বইটা দাগাও, ঠিক আছে? এখন তুমি বইটা দাগাবা, প্লাস তুমি যে প্র্যাকটিস বুকগুলা সলভ করছো ওখানে দেখবা যে তুমি কি কি কোশ্চেন ভুল করছো, ঠিক আছে? এই কাজগুলা করো। এরপর তুমি এগেইন এক্সাম দাও, যে এক্সামটা তারা নিবে। আর আমার ধারণা তুমি যদি এইভাবে ফলো করো, ইনশাল্লাহ তোমার যে মার্কসের যে প্রবলেমটা, ধরো তুমি যদি আমার পুরো কথা ফলো করো, ইনশাল্লাহ কয়েকটা এক্সামের পরে তুমি খুব ভালো একটা রেজাল্ট পাবা। তুমি যদি এইভাবে কন্টিনিউ করতে থাকো, ইনশাল্লাহ মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমার ভালো কিছু হবে। আচ্ছা, ইনশাল্লাহ। আর এছাড়া আমরা আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে গিয়ে আমরা জিকে ইংলিশ নিয়ে অনেকটা ভয় থাকি যে আমরা জিকে ইংলিশ নিয়ে কি করব। তার জন্য আমার কিছু সাজেশন আছে, সেটা হচ্ছে গিয়ে জিকে আর ইংলিশ, এটা তোমরা আগে বিসিএস এবং যে ম্যাথ প্লাস গ্যাট মানে হচ্ছে কি ডেন্টাল অ্যাডমিশন টেস্ট, এই কোশ্চেনগুলো তুমি সলভ করো বিগত বছরে। জিকেতে আমরা অবশ্যই প্রায়োরিটি দিব বাংলাদেশ বিষয়াবলী, আর এর মধ্যে বেশি প্রায়োরিটি হচ্ছে গিয়ে আমাদের কি মুক্তিযুদ্ধ, ঠিক আছে? আর যদি বলা হয় যে ইংলিশ, ইংলিশের মধ্যে সব জাস্ট তোমার লিটারেচার পার্টটা লাগবে না বিসিএস এর মধ্যে, ঠিক আছে? তাহলে তুমি এই কাজটা করো। কিভাবে আগাবা, তুমি যদি পারো টপিক ওয়াইজ আগাও, ঠিক আছে? তুমি টপিক ওয়াইজ আগাও, কি মুক্তিযুদ্ধ বা জিকের মধ্যে তুমি টপিক ওয়াইজ আগাও। এরপর ধরো তুমি এখন ইংলিশটা কিভাবে প্র্যাকটিস করবে, এটা একটা বিষয়। এখানে আমি বলি যে তুমি ডেইলি প্র্যাকটিস করো। কিভাবে? তুমি 5টা করে সিনোনিম লেখো, 5টা করে সিনোনিম লেখো, 5টা করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন লেখো, ঠিক আছে? এরপর ধরো 5টা করে তুমি প্রভার্ব লেখো,
প্রভাব তো আর বেশি দিন লাগবে না। এরপরে ধরো 5টা করে তুমি গ্রুপ ভার্বস লেখো, মানে যেই টপিকগুলো তোমার মুখস্থ করতে হবে, গ্রামার রুলসে যায় না, সেগুলো তুমি ফার্স্ট প্রায়োরিটি দাও। কারণ হচ্ছে গিয়ে মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই মুখস্থ করার যে বিষয়টা, এটা অনেক গুরুত্ব পায়। প্রতি বছরই খুব ভালো সংখ্যক কোশ্চেন থাকে আমাদের এই সিনোনিম এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। জন্য তুমি যদি রেগুলার এটা করো, আর এটা বলতে পারো যে ভাইয়া অনেক তো কোশ্চেন, আমি কিভাবে করবো, এক্ষেত্রে আমি বলি কি, যা তোমরা অনেকে অ্যাপেক্স নামে বইটা ফলো করো, তবে আমার কাছে ভালো হয় যে তোমরা তোমাদের কোচিং থেকে যে বইটা দেওয়া হয়েছে ওই বইটাই ফলো করো। এখানে তোমরা কি করবা, তোমরা এই যখন 5টা সিনোনিম লিখতেছো, ধরো তুমি লেটার এ তে আসো, এখন এখানে তুমি দেখো যে বিসিএস এর যে কোশ্চেন, তারপরে ম্যাথ ড্যাট, এই কোশ্চেনগুলো যেগুলো আসছে এগুলা থেকে তুমি আগে নোট করার চেষ্টা করো। আর দেখবা নোট করার সময় যে যেগুলো তুমি ভুল হওয়ার কোনো চান্স নেই সেগুলো তো লেখার দরকার নেই, যেগুলো তুমি ভুলে যেতে পারো ওই জিনিসগুলো তুমি নোট করো। কিভাবে নোট করবা, ধরো কথার কথা এই একটা শব্দ পাইছো যে নাম হচ্ছে গিয়ে অ্যাবিলিটি, তাহলে আমরা অ্যাবিলিটি লিখলাম, নিচে লিখবো ধরো কি সক্ষমতা। এখন এইটার সিনোনিমের মধ্যে কি আছে, স্কিল, কম্পিটেন্সি, এই যে বিষয়গুলো আছে আমরা জাস্ট এইটুকু লিখে ফেললাম, ঠিক আছে। এইভাবে ঠিক একইভাবে তুমি ধরো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেমন অ্যাবাউন্ড, ইন, অ্যাবাউন্ড উইথ, ওই যে বিষয়গুলো আছে তুমি লিখে কি মানে প্রচুর পরিমাণে থাকা, এটা লিখলা আর একটা বাক্য লিখলা, এটা হচ্ছে গিয়ে একটা প্রসেস। এইভাবে তুমি এক একটা টপিক যতগুলোর মধ্যে তুমি মিনিংটা যদি জানতে পারো বা ট্রাই করতে পারো, তাহলে তোমার জন্য আর কি বেশি ভালো হবে। আমি বললাম যে ফার্স্টে তোমরা কোশ্চেনগুলো দেখো, ধরো এই বিসিএস এমবিবিএস কি বলে ম্যাথ ড্যাট এগুলো শেষ হয়ে গেছে, এখন তুমি ভার্সিটিগুলো দেখো, এখন তুমি ডিউ দেখো, ঠিক আছে। ভার্সিটি যে কোশ্চেনগুলো আছে সেগুলো তুমি সলভ করো, এভাবে তুমি আগাতে থাকো। মানে ফার্স্টে তোমরা কোশ্চেন বেসড আগাও, এর পরেও যদি তুমি সময় পাও তাহলে পরবর্তীতে তুমি অন্য কিছু করো, যেগুলো ধরো কোশ্চেন হিসেবে নাই, এমনিতে দেওয়া আছে, ওগুলো তখন করো, বাট আগে তোমাকে কোশ্চেনটা সলভ করতে হবে। আর জিকে এর ক্ষেত্রেও আমি সেম কথাই, যে তুমি আগে বিসিএস ম্যাথ ড্যাট এগুলা টপিক ওয়াইজ, যেমন ধরো কথার কথা তুমি 7ই মার্চ এই টপিকের উপরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো তুমি সলভ করলা, কোশ্চেন এই টপিক ওয়াইজ আগাইলে দেখা যায় যে একটা রিকানেক্ট করতে সুবিধা হয়। নইলে সরাসরি ধরো তুমি 40তম বিসিএস করছো এবং 39তম বিসিএস করছো, তো তুমি অনেক কোশ্চেন পাবা কিন্তু তুমি কোনো কানেক্ট করতে পারবে না, তোমার মেমোরিতে কম স্থায়ী হবে। এই জন্য আমি বলি তুমি এভাবে আগাও, এটা তোমার জন্য ভালো হবে। আর আরেকটা কোশ্চেন থাকে যে ভাইয়া মেডিকেল অ্যাডমিশন টেস্টে ভালো করার জন্য কত ঘন্টা পড়তে হবে। আসলে ভাইয়া কত ঘন্টা পড়তে হবে এটা আসলে ম্যাটার করে না, ম্যাটার করে যে তুমি রেগুলার কিনা, প্লাস তুমি কিভাবে পড়ছো। যেমন ধরো আমি যে তোমাকে যে প্রসেসটার কথা বললাম, এতে তোমার ধরো ক্লাসটা হচ্ছে কি 2 ঘন্টা, প্লাস তোমার এই পুরো বই এভাবে পড়তে হাইস্টে গেলে 3 ঘন্টা লাগতে পারে, ঠিক আছে। প্র্যাকটিস প্লাস প্র্যাকটিসটা ধরো যদি তুমি করো, প্র্যাকটিসের সময় ধরো তোমার 30 মিনিট লাগে, ঠিক আছে। তাহলে দেখা যাবে যে তুমি মোটামুটি 6 ঘন্টার মধ্যে তোমার একটা চ্যাপ্টার ফুল কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আমার জানা মতে দৈনিক তো আর তোমার ক্লাস থাকে না, পরীক্ষা থাকে না, তাই না। সে অনুযায়ী তুমি অন্য আরেকটা টপিকও পড়ার মতো ইনাফ টাইম পেতেছো, ঠিক আছে। এই জন্য টাইমটা ম্যাটার করে না, বাট রেগুলারিটিটা ম্যাটার করে। তুমি রেগুলার থাকলে অবশ্যই তোমার ফলাফল ভালো হবে। তোমরা যদি ফলো করো এই প্রসেসটা, তাহলে যদি তোমাদের ভালো হয় বা তোমাদের ফিডব্যাকটা কি এটা একটু আমাকে জানাবে। এই আজকের মতো, আসসালামু আলাইকুম।